দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন সুনামগঞ্জ 3-এ। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে। অবশ্যই প্রথম ভোটার হিসেবে আমার অনুভূতি খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা, আমরা বিগত সালগুলোই দেখছি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন আসলে ডামি নির্বাচন ছিল। তরুণ ভোটার যারা আছে প্লাস বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেনি, কারণ একতরফা ভোট হয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আমি একজন জেনজি হিসাবে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করব, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের বাংলাদেশের জন্য কাজ করবে, সার্বিক মুসলিম উম্মার জন্য কাজ করবে। একজন তরুণ ভোটার হিসাবে আমার মতে যে বাংলাদেশের একজন এমপি হইতে হইলে আগে সর্বপ্রথম সে বাংলাদেশের নাগরিক হইতে হইব। কারণ নির্বাচনের পরে এমপি হওয়ার পরে দেখা গেছে অনেকেই যে কানাডার বেগমপাড়া গিয়া তারা বসত হইয়া বইতে এখন তারা ফ্যামিলি লইয়া। পরবর্তী শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই লাগবো, পাশাপাশি তার মনুষ্যত্ব বোধ থাকতে হইব। কারণ এত হাজার হাজার জনসাধারণ মানুষের ভোট পাইয়া সে নির্বাচিত হইব, তার মাঝে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, মানুষের পাশে যদি না থাকে নির্বাচনের পরে, তাহলে আমি মনে করি একটু একটা অযোগ্যতা। তরুণ ভোটার হিসাবে আমি মনে করি আগামী ভোটারগুলো সুষ্ঠু হবে, কারণ বিগত যে দিনগুলো ছিল বিশেষ করে হাসিনা সরকার থাকাকালীন তারা অরাজনৈতিকভাবে তাদের আন্ডারে নিয়েছিল সবগুলো সব ভোট, এবং তারা একটি স্বৈরাচার সৃষ্টি করেছিল। আর বর্তমানে ডক্টর ইউনূসের আসার পর থেকে যে রাজনীতিটা হচ্ছে সুষ্ঠু সুন্দরভাবে, আমি আশা করি সামনের দিনগুলোতে সুন্দর ও সুষ্ঠু হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা আমরা সবাই জানি। তো যিনি এমপি নির্বাচিত হবেন আমাদের সুনামগঞ্জ 3 আসনে, এমপির কাছে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা থাকবে 3টি। একটি হচ্ছে শিক্ষা। আমাদের যেহেতু হাওর অঞ্চল, আমাদের সুনামগঞ্জ হাওর বেষ্টিত এলাকা, তো অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে আমাদের সুনামগঞ্জের শিক্ষার মান একবারে নিম্নমানের। তো আমরা চাই আগামীতে যিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হবেন, উনি যাতে শিক্ষার মান বাড়ানোর জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সকল ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চিকিৎসা। আমাদের সুনামগঞ্জ হাওর বেষ্টিত এলাকা এবং এখানে দুর্যোগপূর্ণ এলাকা। এখানে বিভিন্ন সময়ে বন্যা ইত্যাদি বিভিন্ন সংকট সৃষ্টি হয়। তো আমাদের সুনামগঞ্জের অধিকাংশ লোক এই নিম্ন মধ্যবিত্ত, ওনারা ভালো চিকিৎসা পান না, ভালো একটা হসপিটাল পান না, ভালো ডাক্তার পান না। তো আগামীতে যিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হবেন, ওনার কাছে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা থাকবে উনি যাতে এই চিকিৎসা সেবা দানের জন্য ভালো হাসপাতাল তৈরি করেন এবং ইউনিয়ন পর্যায়ে যেগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে পুনরায় এগুলো চালু করবেন এবং ভালো চিকিৎসক নিয়ে এসে এই এলাকার জনসাধারণকে সুবিধা দিবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে আমাদের এলাকা অনেক এলাকা হাওর বেষ্টিত, যেমন আমাদের এখানে আছে দেখার হাওর, নলোয়ার হাওর ইত্যাদি। তো হাওর থাকায় অনেক জায়গাতে রাস্তাঘাট ভাঙ্গাচোরা। আগামীতে যিনি এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি নির্বাচিত হবেন, উনি যাতে এই রাস্তাগুলা সংস্কার করেন, যে স্থানে রাস্তা নেই সে স্থানে রাস্তা স্থাপন করেন, ব্রিজ কালভার ইত্যাদি নির্মাণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। একজন এমপির কাছে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা। আমরা মনে করি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা, আমরা মনে করি ওনাদের অনেক স্ট্রং হওয়া দরকার, যেহেতু ওনারা দেশ গঠনের একটি দায়িত্ব পেয়েছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে ওনারা একটি দায়িত্ব পেয়েছেন। ওনাদের উচিত ছিল, এই মুহূর্তে হয়তো বা ওনাদের সময়টা একটু
যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে, ওনাদের হয়তো হাতে বেশি সময় নেই, কিন্তু ওনাদের যেটা উচিত ছিল আমি মনে করি আরো স্ট্রংলি পররাষ্ট্রনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এমন একটি জায়গা তৈরি করে যাওয়া যাতে পরবর্তীতে যেই পররাষ্ট্র মিনিস্ট্রি বা মন্ত্রী আসেন উনি যাতে সেটা ভালোভাবে রান করতে পারেন। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি এটা খুব একটি ফলপ্রসূ বা খুব সুখকর হয়নি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা। এবং আমরা মনে করি বাকি যে দিনগুলো রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে বিভিন্ন চুক্তি রয়েছে, বিভিন্ন প্রকল্প রয়েছে আন্তর্জাতিকভাবে, সেগুলো যাতে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এই পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে উনি যাতে সেটা ভালোভাবে সেটা মূল্যায়ন করেন এবং যাতে এমন একটা পর্যায়ে দেশকে রেখে যেতে পারেন যাতে পরবর্তী সরকার আসলেও সেটা যাতে সঠিকভাবে দেশের যে পররাষ্ট্রনীতিটা সেটা যাতে একটি ভারসাম্য ঠিক থাকে। যেহেতু আমাদের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, যেহেতু তারা খুব একটা যে প্রত্যাশাটা পরিপূর্ণ করতে পারছে সেটা বলা যায় না, তবে তারা যতটুকু করেছে সেই জন্য এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র বলেন বা সকল উপদেষ্টাবৃন্দকে তাদের কাছে অবশ্যই জাতি চিরকৃতজ্ঞ থাকবে। একটি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের মৌলিক কিংবা রাষ্ট্রের যে প্রয়োজনীয় সংস্কারগুলোর প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সংবিধান সংস্কার প্রয়োজন। মূলত সংবিধান একটি রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। একটি রাষ্ট্রের মৌলিক এবং এই মৌলিক কাঠামোর মধ্যে কিংবা সংস্কারের মধ্যে অনেকগুলো জিনিসই পড়ে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। কেননা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা যত দ্রুত হয় জনগণ আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি এবং সর্বোপরি রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকে এবং রাষ্ট্রের এই মৌলিক অধিকার হিসেবে একজন জনগণের চাওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী কিংবা এই বিচার কার্য দ্রুত প্রক্রিয়া যত হয় ততই ভালো হয়। এবং এই রাষ্ট্রের সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই জনগণকে মানব সম্পদে পরিণত করা। কেননা একটি রাষ্ট্রের জনগণই হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ বিষয়। জনগণ যত উন্নত কিংবা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হবে একটি রাষ্ট্র তত উন্নতির দিকে এগিয়ে যাবে। কেননা উন্নত বিশ্বগুলোতে এই জনগণকে আশীর্বাদ হিসেবে এই মেনে নেওয়া হয়েছে। জনগণ কারিগরি শিক্ষায় কিংবা শিক্ষিত হয়ে যখনই রাষ্ট্রের এই হাল ধরবে তখনই একটি রাষ্ট্র উন্নতশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে এই রাষ্ট্রের প্রাথমিক কাঠামো কিংবা মৌলিক কাঠামোতে এই কারিগরি শিক্ষার পাশাপাশি শিক্ষার যে একটা ব্যবস্থা আছে, তারপর দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি একটি জাতিকে জরাগ্রস্ত করে, জাতিকে পিছিয়ে ফেলে। আমরা চাই একটি রাষ্ট্রের সংস্কার উন্নয়নের জন্য এই দুর্নীতি ব্যবস্থার চিরতরে বন্ধ করা, দুর্নীতি প্রতিহত করা, তারপর এই রাষ্ট্রের মৌলিক কাঠামো হিসেবে জনগণের আইনগত নিরাপত্তা নিশ্চিত করা, তারপর এই জনগণের মৌলিক কাঠামোগুলোর মধ্যে এই বিচার প্রক্রিয়া কিংবা আইনি প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা। আইনি প্রক্রিয়া যত ডিজিটালাইজেশন হবে ততই আমরা উন্নতর দিকে এগিয়ে যাব এবং আমরা উন্নত বিশ্বতে আবার একটি নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। আমি একজন তরুণ ভোটার। গত 24-এ যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। আর বর্তমানে যারা আহত বা শহীদের পরিবার আছেন তাদের যে রাষ্ট্রের যে করণীয় সেগুলো হচ্ছে প্রথমেই তাদের পুনর্বাসন করা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যারা 1971 সালে যারা মানে শহীদ হয়েছেন তাদের ফ্যামিলি বা তারা নাতিপুতিরাও কিন্তু এক কোটা গ্রহণ করেছে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা শুধু চাচ্ছি যে যারা শহীদ হয়েছেন বা যারা আহত আছেন, শহীদদের পরিবার থেকে 1-2 বা আহত পরিবারে একজন বা আহত যিনি আছেন ওনাকে বা কোনো কর্মসংস্থান দেওয়া, সেগুলো আমরা চাচ্ছি। যদি লেগে তাদের আর্থিক সহায়তা, যেমন আমরা দেখতে পাই যে অনেকেই যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের একটি আর্থিক সংকট দেখা দিবে, যারা তাদেরকে যাতে সুষ্ঠু তারা যে আর্থিক সহায়তাটা পায় আমরা সেগুলা চাই এই রাষ্ট্রের কাছ থেকে। তো আমরা তাদের চিকিৎসা বাবদ যা আছে তা আজীবন যাতে পায়। আমরা দেখছি এই মুহূর্তে কিছু
স্টেপ এই রাষ্ট্র তুলে ধরেছে, যেমন তাদের চিকিৎসাধীন ব্যয় বহন করবে, যাদের MIS কার্ড আছে তাদের চিকিৎসা বাবদে গ্রহণ করাটা আমরা এটা সাধুবাদ জানাই। আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নয়, পরবর্তীতে যারা এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পাবেন তাদের কাছেও আমরা আকুল আবেদন, যাতে এই যে মানুষ যারা আহত বা শহীদ হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা। কেননা গত জুলাই সনদে স্বাক্ষরে যারা অনেক জুলাই আহতরা গিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা দেখতে পেরেছি তাদেরকে বিভিন্নভাবে পুলিশের হয়রানি বা লাঠিচার্জ করেছে, আমাদের ভাইয়েরা আবার আহত হয়েছেন। কিন্তু আমরা চাই এগুলা থেকে তারা যেন বিরত থাকে, তাদের যেন বিনয়ভাবে তাদেরকে দেখে। এবং অবশেষে আমি একটি কথা বলতে চাই যে তাদের যেন মূল্যায়ন করা হয় এবং তাদেরকে এই যে জুলাই যে স্বীকৃতিটা যেন আমরা ফিরে পাই, ইতিহাসের পাতায় আমরা সেটা দেখি। আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার নিজে ভোট দেওয়া মনে করি, আমি যারে বালা মনে করি যে দল বালা বা দেশের জন্য কাজ করবে তাকেই আমি ভোট দিব। না কারো কথা কারো কিটায় আমি ভোট দেবো না, আমার স্বেচ্ছায় আমি ভোট দেবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ডক্টর ইউনূস আমাদের দেশের মেন দায়িত্বে আছেন। এই দায়িত্বে থাকাকালীন সময়ে ওনার অনেক কাজগুলা হয়তো আমি সহ অনেকের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের ভালো লাগতে পারে, অনেক দিক আবার খারাপও লেগেছে। এই দুইটা বিষয় যদিও আপনি প্রশ্ন শুনছেন, যদি আপনাকে আমার প্রথমে বলেন যে ভালো লাগার দিক থেকে আমি এই কথাটা বলবো যে আমাদের দেশের প্রফেসর ইউনূস দায়িত্বে থাকাকালীন সময়ে আমরা দেখেছি যে আমাদের দেশের অর্থনৈতিক দিকটা উন্নয়নের দিকে গেছে, যেটা আমরা বিগত দিনে 15 বছরে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের একটি দেশের মেরুদণ্ড বলতে পারেন আপনি দেশের অর্থনীতি, যেটা ফ্যাসিস্ট সরকার একবারে চুষে নিয়েছিল জনগণের উপর, সাধারণ এই বাংলাদেশের মানুষের উপর মানুষকে অত্যাচার নিপীড়ন করার পরেও দেশের অর্থনীতির খুবই বেহাল অবস্থা ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস এ দেশে দায়িত্ব থাকাকালীন সময়ে আমাদের দেশের অর্থনীতিটা লাঘব পেয়েছে। এখন যদি আপনি আমাকে বলেন যে ওনার খারাপ দিকগুলা আমরা আসলে বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী, আমরা বিগত দিনে নির্যাতনের শিকার, হানাহানি মারামারির শিকার। এই দিকগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, প্রথমে আমি বলবো ওনার খারাপ দিকে হচ্ছে প্রফেসর ইউনূস আমরা অনেক আশা করে বসেছিলাম যে আমরা অন্তত স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, গণতান্ত্রিক দেশে আমাদের মত প্রকাশ করতে পারবো, আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো, চলাফেরা করতে পারবো, এই বিষয়গুলো। তো দেখা গেছে যে দুঃখের সাথে বলতে হয় প্রফেসর ইউনূস দায়িত্ব থাকাকালীন সময়েও আমরা আমাদের জানমালের নিরাপত্তা পাচ্ছি না। এই 5 আগস্টের পরেও আমরা অনেক জায়গায় দেখতে পাই দিন রাত হানানি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, যে এই দিকগুলো আমরা আশাস্বরূপ ছিল না। আমরা বিগত 15 বছর 16 বছরে আমরা যে দিকগুলো ফেস করে আসছি এইগুলো থেকে আমরা মুক্তির আশায় ছিলাম, অথচ দুঃখজনক বলে বলতে হয় যে এই বিষয়টা আমাদের আবারও ফেস করতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা 15-16 বছরে এই বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলা বলেন আর বাংলাদেশের মানুষ সবাই সাধারণ মানুষ আমরা আক্ষেপের সাথে একটি সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সবাই তাক করেছিল যে আমরা একটা সুন্দর নির্বাচন, গণতান্ত্রিক দেশে সুন্দর স্বাধীনভাবে ভোট দিতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, ভোট দিতে পারবো, আমাদের সবার চাহিদা মতো একটি দলকে আমরা সরকারে বসাতে পারবো, এই আকাঙ্ক্ষা ছিল আমাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর প্রফেসর ইউনূস এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদিও 120 কার্যদিবস থেকে 3 থেকে 4 মাস থাকে, এর মধ্যে একটি সুন্দর নির্বাচন আমরা আশা করছিলাম ওনার কাছে। কিন্তু আমরা আজকে দেখি যে আজকে 24-এর গণ আন্দোলনের পর এতদিন পেরিয়ে যাওয়ার পরও আমরা একটি নির্বাচনের এখনো আমরা কোনো পাই নাই। যদিও আমরা ওনাকে ধন্যবাদও জানাই যে উনি যে আমরা জানি যতটুকু যে এখন পর্যন্ত মোটামুটি একটা নির্বাচনের, আপনারা সবাই জানেন যে নির্বাচনের একটা আমেজ তৈরি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা জানি যে ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ নির্বাচনটা হয়ে যাবে। আর যদি নির্বাচনটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এই যে আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক দেশে ভোট প্রদান করা, নিজের সরকার গঠন করা, সবগুলা দিকে ইনশাল্লাহ সবার পূরণ হবে এবং দেশে আবারও শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা যদি কখনো আমাকে সুনামগঞ্জ 3 আসনের এমপি হিসাবে বাছাই করেন তাহলে প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং তারপর জগন্নাথপুর শান্তিগঞ্জ সংরক্ষিত সুনামগঞ্জ 3 আসনের জনগণের কথা আমি এই সংসদে গিয়ে বলবো। আপনারা জানেন এই সুনামগঞ্জ 3 আসন একটি বন্যা প্রবলিত এলাকা। 2022 ও 24-এর বন্যার পরে জগন্নাথপুর শান্তিগঞ্জের অধিকাংশ গ্রাম অঞ্চলে এখনও রাস্তাঘাট মেরামত হয়নি, আমি সেদিকে খেয়াল রাখবো। আরেকটা বিশেষ দিক হচ্ছে আমাদের এই এলাকার যুবকগুলা বর্তমানে বেকারত্বের দিকে
শুধু চলে যাচ্ছে। সেদিক দিয়ে খেয়াল রেখে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মধ্যস্থলে একটি শিল্প কারখানা তৈরি করার জন্য চেষ্টা করব, যাতে বেকারত্ব না থাকে আমার এলাকায়। বিভিন্ন ক্রাইমের প্রধান মূলই হচ্ছে বেকারত্ব। বেকারত্ব যদি আমি সরাতে পারি, তাহলে আমি আমার এই আসনকে মডেল এক আসন হিসাবে গড়ে তুলতে পারবো। মানুষের যে মৌলিক চাহিদা 5টি রয়েছে, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, এগুলো আমি এদিক দিয়ে খেয়াল রাখবো, যাতে আমার এই এলাকার কোনো শিক্ষার্থী শিক্ষাবিহীন না থাকে। শিক্ষার মান বাড়িয়ে আমি চাইব আগামীর বাংলাদেশে যাতে আমার এই আসনের মানুষগুলো গিয়ে কথা বলতে পারে। চিকিৎসার ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখবেন সুনামগঞ্জ ও জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেগুলো শুধু নামমাত্র রয়েছে। সেখানে কোনো প্রাথমিক চিকিৎসা এই এলাকার মানুষগুলো পায় না। সেদিক দিকেও আমি খেয়াল রাখবো, যাতে আমার এলাকার মানুষগুলো চিকিৎসাবিহীন না থাকে। জগন্নাথপুরের নলোয়ার হাওরের পড়েছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমাদের যে কৃষিক্ষেত্রে কৃষকদের এই বিভিন্ন ভালো জাতের সার কিভাবে তাদেরকে এনে দেওয়া যায়, এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল যে আছে ট্রাক্টর, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, সেদিক দিয়ে আমি খেয়াল রাখবো, যাতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাদেরকে আমি আরও সাহায্য করতে পারি। আমি বেশি ধান উৎপাদনের ক্ষেত্রে যাতে আমি তাদেরকে সাহায্য করতে, সেদিকেও আমি খেয়াল রাখবো। আরেকটা বিষয়, আমি চাইবো দল বর্ণ নির্বিশেষে আমি জনগণের সেবক হিসাবে আমি সুনামগঞ্জ 3 আসনের সংরক্ষিত আমার আসনে আমি জনগণের কথা বলার জন্য আমি চেষ্টা করব। দর্শক, এতক্ষণ শুনছিলেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে সুনামগঞ্জ 3 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে, এই প্রত্যাশায় তৈবুর রহমান, NTV অনলাইন, জগন্নাথপুর।